শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ খবর। মৌলভীবাজারের জুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে এক বাংলাদেশি আটক হবার খবর পাওয়া গেছে। ঘটনাটি আজ বৃহস্পতিবার ভোররাত 3:30টায় জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের ভৈরববাড়ি ডাকটিলা সীমান্তের ওপারে ভারতের ধর্মনগর থানার ভাগ্যপুর সীমান্ত এলাকায় ঘটেছে। ভারতের স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম প্রাইম 24 ত্রিপুরার প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে আটক ব্যক্তি জানায় তার নাম নজরুল আহমেদ ওরফে শেফুল মিয়া। বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটলিপাড়া গ্রামে তার বাড়ি। ভারতীয় কয়েকজন গরু ব্যবসায়ীর সহযোগিতায় সেফুল সহ 5-6 জন লোক সীমান্তের ওপারে গরু আনতে যায়। এক পর্যায়ে বিএসএফ কয়েক রাউন্ড গুলি করে। এতে সবাই দৌড়ে পালিয়ে গেলেও সেফুল গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরে বিএসএফ তাকে আটক করে। বর্তমানে ধর্মনগর পুলিশের হেফাজতে স্থানীয় হাসপাতালে সেফুল চিকিৎসাধীন রয়েছে। ফুলতলা ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ ইতোপূর্বে বেশ কয়েকবার বিজিবির মাধ্যমে সতর্ক করেছিল, পরে বাধ্য হয়ে গুলি করেছে। রাতে তাকে মৃত ভেবে ফেলে যায়। সকালে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশের নিকটে হস্তান্তর করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বিজিবি 52 ব্যাটালিয়ন বিয়ানীবাজারের কমান্ডিং অফিসার দাপ্তরিক সেল ফোন নম্বর ও ল্যান্ড নাম্বার একাধিকবার কল করেও কোনো তথ্য পাওয়া যায়নি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। মৌলভীবাজারের বড়লেখায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে রুবিয়া বেগম নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু ঘটেছে। বুধবার 27 এপ্রিল দিবাগত রাত 3:30টার দিকে উপজেলার দাসিয়াবাজার ইউনিয়ন দক্ষিণ লাউকাটি গ্রামে এই ঘটনাটি ঘটে। ওই শিক্ষিকার স্বামী শিক্ষক আব্দুল করিমও দগ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রুবিয়া উপজেলার সুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের স্ত্রী এবং উপজেলার কান্দিগ্রাম মিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলেন। পরিবারে তাদের এক ছেলে ও 2 মেয়ে রয়েছে। থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রুবিয়া বেগম পরিবার নিয়ে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লাউহাটি গ্রামে একটি বাসায় ভাড়াটি হিসেবে স্বামী সন্তান নিয়ে থাকতেন। বুধবার দিবাগত রাত আনুমানিক প্রায় 3:30টার দিকে তার শরীরে আগুন লেগে যায়। রুবিয়া বেগমের চিকিৎসার জন্য স্বামী আব্দুল করিম তাকে চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবিয়াকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য তার স্বামীকে একটি সিলেটের বেসরকারি হাসপাতালে পাঠান। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং বলেছেন, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে স্কুল শিক্ষিকা রুবিয়া বেগম মারা গেছেন। এই সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্বামীও দগ্ধ হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। সিলেটে ঘন ঘন হচ্ছে সড়ক দুর্ঘটনা। এবার সিলেট ভোলাগঞ্জ সড়কে দুর্ঘটনায় এক সিএনজি অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, তবে তিনি আশঙ্কা মুক্ত নন। সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মইনুল জানিয়েছেন, বৃহস্পতিবার 28 এপ্রিল বেলা 11টার দিকে সিলেট ভোলাগঞ্জ সড়কের ছালিয়া এলাকায় মদিনা সিএনজি ফিলিং স্টেশনের সামনে নগর এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে রেজিস্টার বিহীন একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশা চালক দুদু মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত পুলিশের একটি টিমকে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করে। দুদু মিয়া কোম্পানিগঞ্জ উপজেলার বর্ণী গ্রামের বাসিন্দা। সারা দেশ জুড়ে আজ পালিত হয়েছে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস। সেফটি কমিটি নেই 90% কারখানায়। সাভারের রানা প্লাজা ধসের পর দেশে গত 8 বছরে শিল্প কারখানায় 61টি বড় ধরনের দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে 20% দুর্ঘটনা ঘটেছে তৈরি পোশাক কারখানায়। এক চলমান গবেষণার চিত্র উঠে এসেছে। এদিকে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান সলিডারিটি সেন্টার বলছে, রপ্তানিমুখী শিল্প কারখানা ছাড়া অন্যান্য খাতের 90% কারখানায় নেই সেফটি কমিটি। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজার দুর্ঘটনার পর কারখানাগুলোতে নিরাপত্তা বা সেফটি নিশ্চিতের বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে। তবে এরপরও রপ্তানিমুখী শিল্প কারখানার বাইরে পোশাক কারখানা সহ অন্যান্য খাতে মাত্র 10% কারখানায় সেফটি কমিটি গঠন করা হয়েছে। এই অবস্থায় আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা দিবস। নিউ মার্কেট সংঘর্ষে নিহত নাহিদ ও মোরসালিনের পরিবারকে 20 লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন দেশের বৃহত্তম শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সায়েম সোবহান তানভীর। বুধবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসভবনে নিহতদের পরিবারের হাতে তিনি আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্রুপের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব এবং নিহত নাহিদ মোরসালিনের পরিবারের সকল সদস্যরা। নিউ মার্কেটের ঘটনার পর গণমাধ্যমে নাহিদ এবং মোরসালিনের পরিবারের অসহায়তার বিষয়টি জানতে পারেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। মোরসালিনের মেয়ের ঈদের জামা চাওয়ার বিষয়টি শুনে তিনি কষ্ট পান এবং এরপরই তিনি দুই পরিবারকে সহায়তা দেওয়ার পরামর্শ নির্দেশ দেন এবং তিনি সহায়তা দেন। আর্থিক সহায়তা পেয়ে নাহিদের স্ত্রী শিলামণি বলেন, যে ক্ষতি হয়ে গেছে তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তারপরে সহায়তা পাওয়া তাদের অনেকটাই উপকার হলো এবং বসুন্ধরা গ্রুপে থাকায় তারা আবার বেঁচে থাকার স্বপ্ন দেখছেন, এই জন্য তিনি তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের অনিয়মের অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। অবরুদ্ধ থাকার প্রায় 1 ঘন্টা পর পুলিশ তাকে উদ্ধার করে। গতকাল বুধবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গতকাল দিনব্যাপী শান্তিরাম ইউনিয়ন পরিষদ চত্বরে দুস্থ, দরিদ্র এবং পরিবারের মধ্যে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হচ্ছিল। ওই ইউনিয়নের 5207 জন ভিজিএফ কর্মসূচির চাল পাওয়ার কথা। ওদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 95% চাল বিতরণ করা হয়। বিতরণের শেষের দিকে একটি ভুয়া ভিজিএফ কার্ড দিয়ে চাল তুলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। সূত্র আরও জানায়, গতকাল ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেককে 10 কেজি করে চাল দেওয়ার কথা, কিন্তু প্রত্যেককে 1 থেকে 1.5 কেজি করে চাল কম দেওয়া হচ্ছিল। এ নিয়ে রাত 8টার দিকে এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা চেয়ারম্যানকে তার কার্যালয় চত্বরে রাত 8টা থেকে 1 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। চট্টগ্রামের বোয়ালখালীর সৈয়দপুর খালের পাশ থেকে মোহাম্মদ জাবেদ হোসেন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মোহাম্মদ জাবেদ হোসেন পূর্ব চরণদ্বীপ এলাকার মোহাম্মদ জাবেদের ছেলে এবং পেশায় একজন রিকশা চালক। জানা যায়, বুধবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি জাবেদ। সকালে বাড়ির পাশের বামন খালের পাড়ে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন, সৈয়দপুর খালের পাড় থেকে মোহাম্মদ জাবেদ হোসেন নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, জাবেদের অটোরিকশাটি পাওয়া যায়নি। অটো ছিনতাই নাকি অন্য কোনো কারণে তাকে খুন করা হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে পরে বলা হবে। এতক্ষণ শুনছিলেন জাতীয়, এবারে আন্তর্জাতিক। ধনকুবের ইলন মাস্ক যে খ্যাপাটে, তার সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন সবাই এটা জানেন। তো এই কয়েকদিন আগে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার চুক্তিতে উপনীত হয়ে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন তিনি। এই ঘটনার রেশ এখনো কাটেনি। এর মধ্যে আজ বৃহস্পতিবার ইলনের এক টুইট সাড়া ফেলেছে। ওই টুইটে বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি বলে, তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক কোম্পানি কোকা-কোলা কিনে নিতে চান। কোকা-কোলা কিনতে চেয়ে ইলন মাস্কের করা টুইটটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন 17 লাখের বেশি মানুষ। সেখানে অনেক মন্তব্য পড়েছে। ইলন মাস্কের টুইটার নিজেদের টুইটারে হ্যান্ডেল শেয়ার করছেন অনেকেই। অনুসারীদের কারো কারো মন্তব্যের উত্তরও দিয়েছেন ইলন মাস্ক। তবে এবার কিন্তু কোকা-কোলা কিনতে ইলন মাস্কের আগ্রহের চেয়ে তিনি কেন এই বহুজাতিক কোম্পানিটি কিনে নিতে চান তাই নিয়েই মানুষ আলোচনা করছেন বেশি। ইলন মাস্ক ওই টুইটে লেখেন, তিনি কোকা-কোলা কিনে নিতে চান কারণ কোকা-কোলায় পুনরায় কোকেইন ফিরিয়ে আনতে চান তিনি। ইলন মাস্কের এই কথা নিয়ে ইতিমধ্যে হইচই পড়ে গেছে, কারণ এমন গুঞ্জন আছে যে কোকা-কোলায় কোকেইন ব্যবহার করা হতো, কিন্তু ইন্টারনেট ও অনলাইন মাধ্যমে এমন গুজব উঠলেও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। অপ্রমাণিত এমন একটি বিষয়কে সামনে তুলে আনার কারণ অবশ্য ইলন মাস্কের ওই টুইট নিয়ে সমালোচনা করেছেন অনেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এতক্ষণ সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে গতকাল বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় মাত্র 19 জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এখনো পর্যন্ত করোনা সংক্রমণ 20 জনের নিচেই রয়েছে। এই সময়ে করোনায় কারো মৃত্যু ঘটেনি। এই নিয়ে টানা 8 দিন করোনায় মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ। আগের দিনের তুলনায় সর্বশেষ 24 ঘন্টা দেশে নতুন রোগীর সংখ্যাও কমেছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় সারা দেশে 4,622 জনের নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল 0.41। আগের দিনে হার ছিল 0.47। সংক্রমণের শুরু থেকে এখনো পর্যন্ত দেশে 19,52,644 জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন 18,94,820 জন এবং মৃত্যু ঘটেছে 29,127 জনের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।